হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য চলে এসেছি আবারও কিন্তু 50খানা জিকে কোশ্চেন নিয়ে। যে কোশ্চেনগুলো এসেছিলো এসএসসি এমটিএস 17/10/2024 ফার্স্ট এবং সেকেন্ড শিফট এক্সামে। 17/10/2024 ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এসএসসি এমটিএসের এক্সামে দুটো শিফটে 25-25-50খানা কোশ্চেন এসেছিলো, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো আগের ক্লাসগুলো দেখে নেবে। এটা আমাদের আজকের ক্লাস নম্বর 21 নম্বর ক্লাস চলছে এমটিএস 2025-এর জন্য। তো এই ক্লাসের শুরুর আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই, তোমরা যারা এমটিএসের এক্সাম দেবে তো এবারে কিন্তু এসএসসির এক্সাম কিন্তু টিসিএস কিন্তু আর কন্ট্যাক্ট করাবে না। এসএসসির এক্সামটা কন্ট্যাক্ট করাবে কে? ইকুইডিটি মানে একটা কোম্পানি রয়েছে, তো সেই কোম্পানি এই এক্সামটা কন্ট্যাক্ট করাচ্ছে। তো বর্তমানে সিজিএলের এক্সাম চলছে, সেখানে আমরা দেখছি যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালোই কমন আসছে। তো তোমাদের জন্য আমরা এই 4খানা পিডিএফ তৈরি করছি, যেখানে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ারে 6200 জিকে কোশ্চেনের পিডিএফ রয়েছে, স্ট্র্যাটেজিকের পিডিএফ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 রয়েছে এবং তারই সাথে ইংলিশ রয়েছে। এই 4খানা পিডিএফের মূল্য রয়েছে মাত্র 199 টাকা। 4টা পিডিএফ পাবে তোমরা 199 টাকা। তারই সঙ্গে শুধুমাত্র যে 4টা পিডিএফ তা নয়, এই 4টা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে পেমেন্ট করার পরেই। তারপর তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেই গ্রুপে অনেক রকম মানে তোমাদের আমরা যত রকমই ক্লাস করাবো ইউটিউবে, শুধু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আনসার আলোচনা হবে না, এখানে তার পরবর্তীতে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস হবে। তো সে সকল ক্লাসের পিডিএফ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তাছাড়া ইতিমধ্যে ম্যাথ, রিজনিং, ইংলিশেরও কিছু ইংলিশ তো আমরা এখানে এই পিডিএফটা দিচ্ছি, তার সাথে আরও অন্যান্য অনেক পিডিএফ আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম এই প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আরও দেওয়া হবে বিভিন্ন নোটস, যেগুলো ইম্পর্টেন্ট নোটস সেগুলো আমরা দেবো। ইতিহাসের 1000খানা কোশ্চেনের একটা পিডিএফ দিয়েছি, ভূগোলেরও দেওয়া রয়েছে, জেনারেল সায়েন্সের দেওয়া রয়েছে। তো এগুলো এইভাবে কিন্তু পিডিএফগুলো দেওয়া হবে। তো যদি তোমরা কেউ এই 4খানা পিডিএফ পারচেজ করতে চাও তো আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো। বোঝা গেল? 4টা পিডিএফ পারচেজ করতে হবে 199 টাকায়। যদি করো তবেই তোমাদেরকে ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো এবার চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? নিচের মধ্যে কে বিখ্যাত উপন্যাস দেবদাস ও পরিণীতা লিখেছেন? দেবদাস এবং পরিণীতা এই দুটো উপন্যাস লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দুটো, মনে রাখো, দেবদাস ও পরিণীতা। নিচের কোন রাজ্যে কৃষিকে স্থানীয়ভাবে পেন্ডা বলা হয়? কৃষিকে স্থানীয়ভাবে পেন্ডা বলা হয়, এটা কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তারপরে দেখো 3 নম্বর, অ্যানালজেসিক ওষুধের জন্য ব্যবহার করা হয় ড্যাশের জন্য, কিসের জন্য ব্যবহার করা হয় এটা? না, এই ওষুধটা হচ্ছে একটা ব্যথা ও জ্বর হ্রাস মানে ব্যথাটাকে বিশেষ করে ব্যথাটাকে কমানোর জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। তারপরে চলে যাও 4 নম্বরে, 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ ইভেন্টের সময় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন? 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ ইভেন্টের সময় সঠিক অ্যান্সার কপিল দেব। তখন সে সময় তাহলে অধিনায়ক কে ছিলেন? কপিল দেব ছিলেন। কপিল দেব 1983 সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি টুর্নামেন্টে মোট 303 রান করেছিলেন, যেটি ভারতীয় খেলোয়াড়দের দ্বারা সর্বোচ্চ। আর ভারতীয় দলের রজার বিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন, সবচেয়ে বেশি রান করেছিলেন কিন্তু কপিল দেব, আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কে? রজার বিনি। এরপরে দেখো 5 নম্বর, নিচের কোনটি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কাজ নয়? সুপ্রিম কোর্টের কাজ নয় বলেছে, সেটা কোনটা? না, সেটা হচ্ছে এইটা, ভূমি রেকর্ড এবং রাজস্ব সংগ্রহ বজায় রাখা। এটা সুপ্রিম কোর্টের কাজ নয়। বাকি এটি নির্বাহী কর্তৃপক্ষের উপর নজরদারি করে এবং আইনের শাসন প্রয়োগ করে। এটি ফেডারেল ভারসাম্য বজায় রাখে। আর হচ্ছে এটি মৌলিক অধিকারের রক্ষক এবং গ্যারেন্টার। এরপর দেখো 6 নম্বর, ইবোনি, মেহগনি, সিনকোনা এগুলো কি?
এই যে গাছগুলো ভারতের কোন ধরনের বনে পাওয়া যায়? এই সকল গাছগুলো ভারতের কোন ধরনের বনে পাওয়া যায়? সঠিক অ্যান্সার ক্রান্তীয় চিরহরিৎ বন। ক্রান্তীয় চিরহরিৎ বনে তাহলে কোন ধরনের উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়? এই ইবনি, মেহগিনি, সিংকোনা। পল্লবদের প্রথম সামন্ত কে ছিলেন? পল্লবদের প্রথম সামন্ত কে ছিলেন? বিজয়ালয়। বিজয়ালয় ছিলেন। এই বিজয়ালয় ভারতের চোল রাজবংশের অন্তর্গত ছিল। খুবই ইম্পর্টেন্ট, বিজয়ালয় চোল রাজবংশের অন্তর্গত ছিল। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? না, বিজয়ালয়। তারপরে দেখো, চোল শাসক বিজয়ালয় দেবী নিশুম্ব সুদিনীর মন্দির নির্মাণ করেছেন। চোল শাসক বিজয়ালয় দেবী নিশুম্ব সুদিনীর মন্দির নির্মাণ করেছিলেন। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী কার্বন যৌগ দ্বারা গঠিত। এটা তো আমরা জানি সবাই। বহু বছর আগে মৃত এবং সমাহিত উদ্ভিদগুলি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে ধীরে ধীরে কয়লায় পরিণত হতে শুরু করে। তো এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় কার্বনাইজেশন। কার্বনাইজেশন বলা হয়। তারপর দেখো 9 নম্বর, বৌদ্ধরা সাধারণত তাদের ভিক্ষু ও সন্ন্যাসীদের দেহাবশেষ রাখার জন্য কোন ধরনের কাঠামো ব্যবহার করে? বৌদ্ধরা ভিক্ষু এবং সন্ন্যাসীদের দেহাবশেষ রাখার জন্য যে কাঠামোটা তৈরি করে সেটাকে বলা হয় স্তূপ বলা হয়। কেসরিয়া হলো ভারতের বৃহত্তম স্তূপ। এটাও মনে রাখো, ভারতের বৃহত্তম স্তূপের নাম কি? কেসরিয়া। তারপরে দেখো, কেসরিয়া স্তূপ প্রাচীনকালে মৌর্য ও লিচ্ছবীদের শাসনাধীন ছিল। বৌদ্ধ স্থাপত্য চৈত্য, বিহার, স্তূপ এবং স্তম্ভ নিয়ে গঠিত। বৌদ্ধ স্থাপত্যটা হচ্ছে চৈত্য, বিহার, স্তূপ আর স্তম্ভ, এই চারটা নিয়ে গঠিত। তার হচ্ছে হার্মিকা, আন্দা, ছত্র, এগুলো কিন্তু বৌদ্ধ স্তূপের অংশ। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য, এগুলো জানতে হবে। এগুলো থেকে কিন্তু পরবর্তীতে কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি। তারপরে দেখো 10 নম্বর, 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণার সময় নিচের মধ্যে কে ভারতের ভাইসরয় ছিলেন? 1905 বঙ্গভঙ্গ আমরা তো সবাই জানি। তো সেই সময় ভারতের ভাইসরয় গিয়েছিলেন। এটা আমরা বারবার আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি বা আগের বছরও আমরা আলোচনা করেছি। তো এটা সঠিক অ্যান্সার হবে লর্ড কার্জন, তাই কি না? লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের সময় কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন। ব্রিটিশ ভারতের পুলিশ প্রশাসনের কার্যাবলী তদন্তের জন্য 1902 সালে লর্ড কার্জন ফ্রেজার কমিশন নিযুক্ত করে। 1902 সালে লর্ড কার্জন কী করেছিল? ফ্রেজার কমিশন নিযুক্ত করেছিল। এই লর্ড কার্জন 1899 থেকে 1905 পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং তিনি 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবে। এখানে তোমরা ইম্পর্টেন্ট নোটসও পাবে, তার পাশাপাশি এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এবং জব রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও যারা এখনও জয়েন করোনি। আর আমাদের যে পেড পিডিএফ যেগুলো পারচেজ করলে সেগুলো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করানো হবে। সেখানে কিন্তু এমটিএস রিলেটেড সমস্ত প্রকারের নোটস কিন্তু ফ্রিতে দেওয়া হবে যদি তোমরা আমরা 199 টাকার দিয়ে 4খানা পিডিএফ পারচেজ করো। আমাদের ক্লাসে যে এক্সট্রা নোটস দেখতে পাচ্ছ এর থেকেও বেশি তোমরা কিন্তু সেখানে পিডিএফে এক্সট্রা নোটস পেয়ে যাবে। এখানে দেখো দুটো তালিকা দেওয়া রয়েছে, একটা হচ্ছে কংগ্রেস অধিবেশন আর একটা তালিকা 2তে রয়েছে, আচ্ছা এটা রাষ্ট্রপতি নয়, এটা সভাপতি হবে, সভাপতি। তো ফার্স্ট যেটা কংগ্রেস অধিবেশন হয়েছিল বোম্বেতে 1885, যেখানে সভাপতিত্ব করেছিলেন কে? এটা তো জানো তোমরা, কেন এখান থেকে আমরা অনেকবার কোশ্চেন আলোচনা করেছি। তো প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এখান থেকে এই চারটা যে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা থেকে একটা একটা করে আলাদাভাবে, একটা কোনো প্রত্যেকটা থেকে 3টে করে কোশ্চেন হওয়ার চান্স রয়েছে। 3টে মানে 4টা অপশান রয়েছে, তার মানে এখানে 4 3 12টা কোশ্চেন এখান থেকে হওয়ার সম্ভাবনা। তো তারপরে দেখো কলকাতা অধিবেশন, যেটা 1896-তে হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন কে? যার সভাপতিত্ব করেছিলেন অপশান নাম্বার এ রহিমাতুল্লাহ এম সাহানি। তারপরে সুরাট 1907, এটার সভাপতিত্ব করেছিলেন অপশান নাম্বার বি রাসবিহারী বসু। সুরাট অধিবেশন 1907।
যার সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী। তারপর হচ্ছে কানপুর 1950, এটা সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে মোট 4টা কংগ্রেস অধিবেশন, তার সভাপতির নাম। তাহলে এখান থেকে কতখানা কোশ্চেন? 12খানা কোশ্চেন হতে পারে একটা কোশ্চেন থেকে। তো এইগুলো প্রত্যেকটা ধরে ধরে ভালো করে কিন্তু তোমাদেরকে এইভাবে পড়তে হবে জিনিসগুলোকে। আর বিশেষ করে আমাদের এক্সট্রা নোটসগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে। কোশ্চেনগুলো কিন্তু ওখান থেকেই সবচেয়ে বেশি কমন আসবে। নিচের কোনটিতে জৈমিনিয়া ও কৌশিতাকি নৃত্যের উল্লেখ আছে? কোনটিতে জৈমিনিয়া ও কৌশিতাকি নৃত্যের উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে ব্রাহ্মণী। তারপরে দেখো তালিকাগুলি মিলান। আবার তালিকা একটা দেওয়া রয়েছে। এখানে কি তালিকা দেওয়া রয়েছে? না, এখানে হচ্ছে দক্ষিণ ভারতীয় রাজা আর তার রাজবংশ তালিকা। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা রয়েছে কি, মারাবর্মন সুন্দর পন্ডিয়ান, এটার সঙ্গে কোনটা মিলবে বলো? কোন রাজবংশ? সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে সি পাণ্ডব। তারপরে হচ্ছে কৃষ্ণদেব রায়ের সঙ্গে কোনটা মিলছে দেখো? কৃষ্ণদেব রায়ের সঙ্গে কোনটা মিলবে? ডিটা মিলছে মনে হয়, টুলুভাস রাজবংশ। আর দ্বিতীয় নরসিংহ, এটা হচ্ছে হৈশালা। আর তৃতীয় তাইলাপা, যেটা হচ্ছে চালুক্য রাজবংশ। তো এগুলো কিন্তু এখান থেকেও 4টা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে? 1, 2, 3, 4 এইগুলোর মধ্যে দেখো একের সঙ্গে ডি দুটো অপশানে রয়েছে। অপশান 1, 2, তাহলে 3 আর 4 বাদ দিয়ে দাও। এ দুটো আনসার তাহলে আমাদের আসবে না। তাহলে 2-এর সঙ্গে মিলছে ডি। 2-এর সঙ্গে যেহেতু একের সঙ্গে কি মিলছে? একের সঙ্গে সি মিলছে, তাই তো? আচ্ছা, একের সঙ্গে সি মিলছে, সেটা তো অপশান 2-এতে রয়েছে। অপশান 2-এতে রয়েছে একের সঙ্গে সি। তাহলে ওটাই অপশান 2 অ্যান্সার হয়ে যাবে। ফার্স্টেরটা কেউ যদি জানে তো সে কিন্তু আনসারটা সহজেই করে দিতে পারবে। তো এই রাজার এবং তার রাজবংশের নামগুলো একটু ভালো করে মনে রাখবে, খাতায় নোট ডাউন করে নেবে যারা পিডিএফগুলো পারচেজ করোনি বা করতে পারোনি। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোকের দিন হিসাবে বিবেচিত হয়? মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোকের দিন হিসাবে যেটা বিবেচিত হয় সেটা কোনটা? না, সেটা হচ্ছে মহরম কিন্তু এটা শোকের দিন হিসেবে বিবেচিত হয়। তারপরে 15 নম্বর, ভারতের পরিকল্পনা কমিশনের মতে 2004 থেকে 5 সালে ভারতের মোট জনসংখ্যার শতাংশ দারিদ্র্য সীমার নিচে। লাকাদাওয়ালা দারিদ্র্য অনুমান সম্মিলিত ছিল কত %? এখানে শতকরা জিজ্ঞেস করছে। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 2004-5 সালে ভারতের মোট জনসংখ্যার শতাংশ দারিদ্র্য সীমার নিচে ছিল। অপশান নাম্বার 2 27.5%। 27.5%। তো এই পিডিএফ 4খানা পিডিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিডিএফ। যদি নিতে চাও তো দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। যত দেরি করবে তত তোমরা কিন্তু পিছিয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার, বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাদের এবছর এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন মাস্ট তোমরা কিন্তু কমন পাবে। আর বিশেষ করে আমাদের যে প্রিভিয়াস ইয়ার পিডিএফ, এখান থেকে তো কমন পাবেই পাবে, কেন 19 থেকে 24 5 বছর 6200 এমসিকিউ রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস। এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা, এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, তাই কি না? এক্সট্রা ডিটেলস থেকে তো কোশ্চেন আসবেই আসবে। তো যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, গীতা চন্দ্রন 2007 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, যিনি একজন প্রশংসিত ড্যাশ নৃত্যশিল্পী। গীতা চন্দ্রন ইনি কোন নৃত্যশিল্পী? না, ইনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। গীতা চন্দ্রন কে সর্বপ্রথম অনুমান করেছিলেন যে কোষগুলি আগে থেকে বিদ্যমান কোষ থেকে তৈরি হয়? কোষগুলি আগে থেকে বিদ্যমান কোষ থেকে তৈরি হয়,
এটা সর্বপ্রথম অনুমান করেছিলেন কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, রুডল অফ ভিরচু। রুডল অফ ভিরচু হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1855 সালে রুডল অফ ভিরচু কর্তৃক প্রদত্ত কোষ তত্ত্ব বলেছে যে, কি বলেছে না, সকল জীবই কোষ দিয়ে তৈরি। কোষ হলো জীবনের মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক, আর সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। এরপরে দেখো 18 নম্বর, উস্তাদ ঘাগে খুদা বক্স নিচের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? উস্তাদ ঘাগে খুদা বক্স নিচের কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, আগ্রা ঘরানা। তো এইরকম ঘরানা থেকেও কিন্তু আমাদের নোটস দেওয়া রয়েছে পিডিএফ। আমাদের যে স্ট্র্যাটেজিকে পিডিএফ রয়েছে ওখানে কিন্তু অনেক রকমের টপিক, 14খানা টপিক ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে। তারপরে দেখো 19 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের সদস্য হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে? সংসদের সদস্য হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কোন অনুচ্ছেদ বা কোন ধারা? তো এটা হচ্ছে 84 নম্বর ধারা। তারপরে দেখো, এটা দেখা যায় যে একটি শিশুর হৃৎস্পন্দন প্রতি মিনিটে 135 বার। হার্টের স্পন্দনের ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে? আমরা সচরাচর জানি যে মিনিটে 60 বার, কিন্তু একটা শিশুর হৃৎস্পন্দন প্রতি মিনিটে 135 বার। তাহলে হার্টের স্পন্দনের তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কত হার্টজ? তো ফ্রিকোয়েন্সিটা কীভাবে নির্ণয় করবে সেটাও বলে দিচ্ছি। তো এটা সঠিক অ্যান্সার হবে 2.25, 2.25 হার্টজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো 135 বার যেহেতু হয়েছে, তাহলে 135 ভাজিতক 60 করলেই এটা বেরিয়ে চলে আসবে। তারপরে দেখো 21 নম্বর, একটি অলিম্পিক আকারের সুইমিং পুলের আদর্শ দৈর্ঘ্য কত? অলিম্পিক আকারের সুইমিং পুলের আদর্শ দৈর্ঘ্যটা হয়ে থাকে হচ্ছে 50 মিটার। 50 মিটার দৈর্ঘ্য হয়ে থাকে। অলিম্পিক সুইমিং একটি 50 মিটার লম্বা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়, যা 8টা লেনে বিভক্ত থাকে। কটা লেনে বিভক্ত থাকে? 8টা লেন। 22 নম্বর দেখো, ভারতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক রিপোর্ট 2021 অনুযায়ী নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম দারিদ্র্যের মধ্যে রয়েছে? 2021 দারিদ্র্য সূচক রিপোর্ট 2021 অনুযায়ী নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম দারিদ্র্যের মধ্যে রয়েছে? সেটা হচ্ছে সিকিম। সিকিম হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2023 সালের অক্টোবরে রঘুবর দাস ভারতের নিচের কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন? রঘুবর দাস কোন রাজ্যের রাজ্যপাল? না, হচ্ছে ওড়িশা রাজ্যের রাজ্যপাল রয়েছে। তো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কোন রাজ্যে রাজ্যপাল বর্তমানে কে রয়েছে এবং মুখ্যমন্ত্রী কে রয়েছে, এটা কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটার আমরা তো লিস্ট তো অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। 24 নম্বর কোশ্চেনটা দেখো, জানুয়ারি 2023-এ ওয়্যারহাউস ডেভেলপমেন্ট রেগুলেশন অথরিটি WDRA কৃষকদের স্বল্প সুদে ঋণ পেতে সাহায্য করার জন্য ভারতের ড্যাশের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। কিসের সাথে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা স্বাক্ষর করেছেন। বিনোদন পরিষেবাগুলি ড্যাশের একটা উদাহরণ। বিনোদন পরিষেবা এগুলো কিন্তু ভোগ্য পণ্যের উদাহরণ। তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও। আরও আমরা 25খানা পরবর্তী শিফট আলোচনা করব এখনই। তো তার আগে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। আর যারা নতুন রয়েছো এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রামেও জয়েন হয়ে যাও। ওখানে ক্লাসের নোটিফিকেশানও পেয়ে যাবে। তারই সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস, যেগুলো ফ্রি নোটস দেওয়ার, সেগুলো তোমরা এমনি টেলিগ্রামে দেওয়া হবে। তাছাড়া এক্সাম রিলেটেড আপডেট, যেটা সবচেয়ে বড় কথা, এক্সাম রিলেটেড আপডেট এগুলো কিন্তু সচরাচর তোমরা কিন্তু পাবে না। তো আমাদের টেলিগ্রামে যুক্ত থাকলে এগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। বুঝে গেল? এক্সামের সময় অনেক কিছু তো আপডেট আসে, সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অবশ্যই। আর পিডিএফগুলো যদি নিতে চাও তো দেরি না করে হোয়াটসঅ্যাপ করে ফেলো। 199 টাকা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে এখানে। মাত্র 199 টাকায় 4খানা পিডিএফ পাবে। তার পাশাপাশি পিডিএফ 4খানা এটা হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে।
বাকি টেলিগ্রাম গ্রুপে তো অনেক পিডিএফ দেওয়া হয়ে গেছে অলরেডি। টেলিগ্রাম গ্রুপ যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেগুলো অলরেডি অনেক পিডিএফ দেওয়া হয়ে গেছে, অনেক নোটস দেওয়া হয়ে গেছে এবং পরবর্তীতে আরও দেওয়া হবেই। আর ইতিমধ্যে তো আমরা আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম, যারা তোমরা ক্লাসটা করোনি তো অবশ্যই করে নেবে। সেটা হচ্ছে 2025-এর যে গুরুত্বপূর্ণ নিয়োগগুলো নিয়ে একটা ক্লাস করেছিলাম, 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকালীন সকল এক্সামের জন্য, শুধুমাত্র এমটিএস নয়, সকল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো সেই ক্লাসটার পিডিএফও কিন্তু আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো এর জন্য বলছি সমস্ত প্রকারের পিডিএফ এমটিএস রিলেটেড টেলিগ্রামে পেয়ে যাবে, প্রাইভেট টেলিগ্রামে দেওয়া হবে। তো তার জন্য তোমাদেরকে আগে কী করতে হবে, 199 টাকা দিয়ে আমাদের কম্বো এমটিএসের পিডিএফটা পারচেজ করতে হবে। এটাই হচ্ছে বড় কথা, বুঝে গেল? তো এবার চলো পরবর্তী শিফট। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন সালে অনুষ্ঠিত হয়? দেখো এক্ষুনি আমরা আগের শিফটে সেখানে ছকের মাধ্যমে আলোচনা করে এলাম। সেখানে বলেছিলাম যে এই 4টা অপশান থেকে 12খানা কোশ্চেন হতে পারে। তো তার মধ্যে দেখো ফার্স্ট অপশান থেকেই ফার্স্ট একটা কোশ্চেন চলে এসেছে। প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল বলো? এক্ষুনি তো করে এলে, পারবে না? তো অবশ্যই পারবে, 1885 সাল, তাই কি না? কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল, এটা তো জানো। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। দেখো এটা এমটিএস 2022-এও এসেছিল। আর ডব্লিউ সি ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, আনব্রেকেবল 2023 সালে প্রকাশিত ড্যাশের একটি আত্মজীবনী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আগের ক্লাসেও বলেছিলাম। আনব্রেকেবল এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে এমসি মেরিকমের একটি আত্মজীবনী, আনব্রেকেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখো। এটাও কিন্তু কোনো না কোনো একটা শিফটে তোমরা এবছর পেয়ে যাবে। তারপরে দেখো এখানে যে বাকি যারা রয়েছে যে নামগুলো, যেমন অভিনব বিন্দ্রার একটি খুবই বিখ্যাত আত্মজীবনী রয়েছে, এ শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড। এটা হলো 2008 সালে সামারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রার স্মৃতিকথা, 2011 সংগ্রহ। আর মিলখা সিংয়ের আত্মজীবনী একটা রয়েছে, দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মিলখা সিংয়ের দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি। এটাও কিন্তু কোনো না কোনো এক্সামে তোমরা এবছর পেয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকায় নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকে? ল্যাটেরাইট মৃত্তিকাতে সবথেকে বেশি উপস্থিত থাকে সেটা হচ্ছে লোহার পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। তারপরে দেখো হাতিগুম্ফা শিলালিপি ভারতের নিচের কোন ঐতিহাসিক অঞ্চলে খোদাই করা হয়েছিল? হাতিগুম্ফা শিলালিপি যেটা কলিঙ্গতে খোদাই করা হয়েছিল। তারপরে কলিঙ্গের রাজা খারবেল কর্তৃক উড়িষ্যায় উদয়গিরির হাতিগুম্ফার শিলালিপি উৎকীর্ণ হয়েছিল। 5 নম্বর কোশ্চেন দেখো, নয় চেতনা পেহল বদলাব কি প্রচার অভিযান কবে চালু হয়? এই প্রচারটা কবে চালু করা হয়েছিল? নভেম্বর 2022-এ চালু করা হয়েছিল। নিচের কোন ঘটনাটি 1928 সালে সংঘটিত হয়েছিল? 1928 সালের ঘটনা বারদৌলি সত্যাগ্রহ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ব্রিটিশ রাজের সময় গুজরাট রাজ্যে 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটেই। তারপর হচ্ছে কাকোরি ষড়যন্ত্রে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, ঠাকুর রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়িকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিলেন। আর কাকোরি ষড়যন্ত্র আক্রমণকারীরা হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, যেটা HRA নামে একটি দল গঠন করেছিলেন। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম বুঝে গেল? এই যে কাকোরি ঘটনা, যেটা অপশানে ফার্স্টেই দেখতে পাচ্ছ, ফার্স্ট অপশান, তো সেই অপশান থেকে এই এক্সট্রা নোটসটা দেওয়া হয়েছে। তারপরে দেখো 7 নম্বর, সচিন তেন্ডুলকর কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন? সচিন তেন্ডুলকর কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশের বিপক্ষে। এরপরে চলে যাও 8 নম্বর, নিচের কোন মাসে ওড়িশায় কোণার্ক নৃত্য উৎসবের আয়োজন করা হয়? ওড়িশায় কোণার্ক নৃত্যকের উৎসবের আয়োজন করা হয় কোন মাসে? মাস জিজ্ঞেস করছে, ডিসেম্বর মাস। এই জন্য তো উৎসবগুলো তো কোন মাসে হয়ে থাকে সেগুলো আলোচনা করে দিই।
কোণার্ক উৎসব হলো ভারতের উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির পটভূমিতে প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় 5 দিনের নৃত্য উৎসব। আবার এটাও আসে কত দিনের নৃত্য উৎসব, 5 দিনের নৃত্য উৎসব, এটাও মনে রাখতে হবে। তারপরে দেখো গণপরিষদের মৌলিক অধিকার উপকমিটির নেতৃত্বে ছিলেন ড্যাশ। গণপরিষদের মৌলিক অধিকারের উপকমিটির নেতৃত্বে কে ছিলেন, না হচ্ছে জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী ছিলেন। এখান থেকে আরও জানতে হবে এই জে.বি. কৃপালিনী স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আর জে.বি. কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী, যিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। 1963 সালে থেকে 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপরে দেখো 10 নম্বর, দেবেন্দ্র ফডনবিস। দেবেন্দ্র ফডনবিস 30 জুন 2022 মহারাষ্ট্র রাজ্যের ড্যাশ হন, কী হয়েছিলেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর দেখো 11 নম্বর, তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, বলো কত সুন্দর সুন্দর কোশ্চেনগুলো রয়েছে, আর আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোনো না কোনো শিফটে কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে। তো তারপরেও কিন্তু অনেকে ক্লাসটাকে লাইক করছে না বা কমেন্টও করছে না। তো কমেন্ট করে জানো ক্লাসটা কেমন লাগলো, তাহলে পরবর্তী আমরা ক্লাস তোমাদের এইভাবে নিয়ে আসবো, তাই কি না? বা আরও যেমন আগের দিন আমরা নিয়োগ থেকে ক্লাস দিয়েছি, তো পরবর্তী আরও কোনো একটা টপিক থেকে তোমাদেরকে ক্লাস দেবো। তো সেগুলো তোমাদের কমেন্টে জানাতে হবে, তোমাদের কী চাহিদা কোনো কিছু থাকলে কোনো টপিক থেকে, তো সেগুলো জানাতে পারো, সেগুলোরও আমরা ক্লাস অবশ্যই নিয়ে আসবো। তো লাইকটা করে ফেলো এখনও যারা লাইকটা করোনি। তো এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন। ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকী থেকে নোটস কিন্তু আমরা আমাদের পিডিএফে দিয়েছি, তার সাথে আমরা রিসেন্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, ওখানে কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে পঞ্চবার্ষিকীর একটা নোটস তোমাদেরকে দিয়েছি। যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে তারাই পেয়ে গেছে অলরেডি। তো তোমরা চাইলে ওটা পেতে পারো। তো তোমাদের জন্য তোমরা কী করবে না, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্ক থেকে যাও, গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। ওখানে কিন্তু আমরা কিন্তু গতকাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওই পঞ্চবার্ষিকীর একটা নোটস দিয়েছি। তো এবার দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত? মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত কে? অপশান নাম্বার 4, এ.আর. রহমান। এ.আর. রহমান হচ্ছে মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত। ভারতীয় সঙ্গীত রচয়িতা, একজন সঙ্গীত শিল্পী তো জানো এ.আর. রহমান, এবং গায়কদের মধ্যে দ্য মোজার্ট অফ মাদ্রাজ ডাকনামে জনপ্রিয় এ.আর. রহমান 2009 সালে দ্য টাইমসের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছিলেন। তারপর দেখো 13 নম্বর, নিচের কোন প্যারা অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপ ইভেন্টের সাথে যুক্ত? প্যারা অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপ ইভেন্টের সাথে যুক্ত তিনি হচ্ছেন অপশান নাম্বার 4, দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো বেয়ালতা। বেয়ালতা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? বেয়ালতাটা হচ্ছে এটা কর্ণাটকের রাজ্যের লোকনৃত্য। নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সিন্ধু নদী অববাহিকার অংশ নয়? সিন্ধু নদী অববাহিকার অংশ নয় কোনটা? তো সেটা হচ্ছে সিকিম। সিকিম এটা সিন্ধু নদী অববাহিকার অংশ নয়। বাকি যেগুলো হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, এগুলো কিন্তু সিন্ধু নদী অববাহিকার অংশ। চিনি গরম করলে ক্যারামেল সিরাপে পরিণত হলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে? চিনি গরম করলে ক্যারামেল সিরাপে পরিণত করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যারামেলাইজেশন বলা হয়। ভারতের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যের সংখ্যা সংবিধানের ড্যাশ তফসিল দ্বারা নির্ধারিত হয়েছে? ভারতের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যদের সংখ্যা সংবিধানের কোন তফসিল দ্বারা নির্ধারিত হয়েছে? না, এটা হচ্ছে চতুর্থ তফসিল। তো কোন তফসিল থেকে কি
নির্ধারিত হয়েছে সেগুলোরও লিস্ট কিন্তু আমাদের ওই পেড পিডিএফে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতের জনগণনা 2011 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শহুরে জনসংখ্যার দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ রয়েছে? শহুরে জনসংখ্যার দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ চণ্ডীগড় হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের 2011 সালের আদমসংখ্যা অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুদুচেরি এবং চণ্ডীগড়ে সবচেয়ে বেশি শহুরে জনসংখ্যা রয়েছে। পুদুচেরি এবং তারপর চণ্ডীগড়। 2011 সালের আদমসংখ্যা অনুসারে দেশের মোট শহুরে জনসংখ্যা 377 মিলিয়ন এবং এরও বেশি, যা মোট জনসংখ্যার 31.16%। শহুরে জনসংখ্যার পার্সেন্টটা কত? 31.16%। ভারতের শহুরে জনসংখ্যা শতাংশ 30 থেকে 35%। অপশানে এরকম ছিল এমটি 2022-এর এক্সামে, ঠিক আছে। যেহেতু 31.16, তার মানে আমরা এটাকে কত বলতে পারি? 30 থেকে 35-এর মধ্যে বলতে পারি। তো এরকমও অপশান থাকতে পারে। তারপরে দেখো 19 নম্বর, পুরন্দর চুক্তি অনুসারে শিবাজি কটি দুর্গ মুঘলদের কাছে সমর্পণ করেছিল? পুরন্দর চুক্তি, এই চুক্তি অনুযায়ী শিবাজি 23খানা কিন্তু দুর্গ মুঘলদের সমর্পণ করেছিল। কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই থাকে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান একই থাকে কোন তাপমাত্রায়? -40°C। বিদেশি দেশ থেকে সাহায্যের ক্ষেত্রে নগদ অনুদান কোথায় শ্রেণীবদ্ধ করা হয়? বিদেশি দেশ থেকে সাহায্যের ক্ষেত্রে নগদ অনুদান কোথায় শ্রেণীবদ্ধ করা হয়? অকর রাজস্ব, অকর রাজস্বে শ্রেণীবদ্ধ করা হয়। এই অকর রাজস্ব প্রাপ্তির অংশ ছিল। এই অকর রাজস্বটা প্রাপ্তির অংশ ছিল। তারপরে 22 নম্বর, এখানেও মেলাতে বলেছে দেখো, অপশান এতে রয়েছে পুরস্কার প্রাপ্তের নাম আর বিতে রয়েছে নৃত্য ফর্ম। কি কোন পুরস্কার? না হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022। প্রথম রয়েছে পদ্মা শর্মা, কোন নৃত্যে পেয়েছে? কত্থক। পদ্মা শর্মা ইনি একজন কত্থক নৃত্যশিল্পী। তারপরে দেখো শিবা প্রসাদ দাস, ইনি একজন ছৌ নৃত্যশিল্পী। তারপরে থান কামনি কুট্টি, ইনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। আর স্মিতা রাজেশ ভাই শাস্ত্রী, ইনি হচ্ছেন একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। তো এই নামগুলো মনে রাখো কোন নৃত্যের সাথে কারা যুক্ত, কেন এখান থেকে কিন্তু আবারও আলাদাভাবে কোশ্চেন আসার চান্স রয়েছে। তো তাহলে এখানে এর সঙ্গে 3 রয়েছে কোথায়? না হচ্ছে অপশান নাম্বার 1। আর কোথাও রয়েছে কি? কোথাও নেই। তাহলে এর সঙ্গে 3 মিলছে অপশান নাম্বার 1, তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 23 নম্বর, ইনসাত এর পূর্ণ রূপ কি? INSAT, ইনসাত এর পূর্ণ রূপ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। তো এখান থেকে আলাদাভাবে শুধু এর অর্থও জিজ্ঞেস করতে পারে। বুঝে গেল? এরপরে দেখো 24 নম্বর, গ্রিকদের প্রভাবে ভারতের নিচের কোন শিল্পশৈলীর বিকাশ ঘটে? গ্রিকদের প্রভাবে ভারতে কোন শিল্পশৈলীর বিকাশ ঘটে? সঠিক অ্যান্সার গান্ধার শিল্পশৈলীর বিকাশ ঘটে। তারপরে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কোষের পরিবহন ব্যবস্থা যার মাধ্যমে বাইরে থেকে খাদ্য বা অন্যান্য দরকারি অণু কোষের ভিতরে বহন করা হয় তাকে ড্যাশ বলে? তাকে কি বলে? না হচ্ছে এন্ডোসাইটোসিস বলা হয়। অ্যামিবা কিন্তু এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই তার কিন্তু খাদ্য অর্জন করে। এটা মনে রাখো। আর একটা অপশানের নিচে দেখো এক্সোসাইটোসিস রয়েছে। তো এক্সোসাইটোসিসটা হচ্ছে প্রক্রিয়া যা কোষগুলি কোষের ভেতর থেকে বাইরে তরলে পদার্থ স্থানান্তর করতে সাহায্য করে। তো এই ছিল আজকের 50খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো এখনও ক্লাসটা লাইক করনি কেন? যারা ক্লাসটা লাইক না করে চলে যাচ্ছ, তো লাইকটা করে যাও। যদি ভালো লেগে থাকে করে যাও। আর এতক্ষণ দেখেছো মানে নিশ্চয়ই ভালো লেগেছে, তাই কি না? আর পরবর্তী এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পিডিএফটা যদি নিতে চাও, পিডিএফ 4খানা পিডিএফ, তার সাথে প্রাইভেট টেলিগ্রামে অ্যাড করে দিলে সেখানেও আরও অনেক পিডিএফ পেয়ে যাবে। কত টাকায়? মাত্র 199 টাকায়। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করো যদি নিতে চাও, যদি মন চায়। আর দেরি করবে না, যদি ইচ্ছে থাকে তো নিয়ে নাও। যত দেরি করবে তত কিন্তু পিছিয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার মাসটাকে ভালো করে এগুলোকে পড়তে হবে। অনেকে কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে। 300টা স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ
পারচেজ করে ফেলেছে, অনেকেই সে প্রিন্ট আউটও করেছে। এই পিডিএফ কিন্তু প্রিন্ট আউটও করা যাবে, সেইভাবেই পিডিএফগুলো বানানো হয়েছে যাতে তোমরা প্রিন্ট আউটও করতে পারো। তো ইচ্ছে যদি থাকে নেওয়ার তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো,